করতেছি মার্কেটিং মিক্সের দ্বিতীয় পিরিয়ড প্রাইস। সো আমরা প্রিন্সিপাল অফ মার্কেটিং কোর্সে মেইনলি প্রাইস বলতে কি বুঝি, প্রাইসের গুরুত্ব, প্রাইসের অবজেক্টিভ, এগুলো অনেক কথাবার্তা বলেছি, ওগুলো আপনারা পড়েছেন। আমরা মার্কেটিং ম্যানেজমেন্টের সাধারণত চেষ্টা করব অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার কিভাবে প্রাইসিং করতে হয় সেটা। সেই জন্য আমরা প্রাইসিং মেথডটাকে বেশি গুরুত্ব দিব এবং ওখানে আমরা কিছু প্র্যাকটিক্যালি শিখবো যে কিভাবে প্রাইসিং করা হয়। আমরা জেনারেল সেন্সে এটুকু বুঝি অন্তত যে কোনো একটা পণ্য আমরা সাধারণত প্রাইসিং কিভাবে করে, মনে করেন আপনি যে কোনো একটা কিছু বিক্রি করতে চান, তাহলে আপনি ফার্স্ট অফ অল যেটা ট্রাই করেন এটার কস্ট খুঁজে বের করবেন যে আমার এটা তৈরি করতে খরচ হলো কত, কস্ট। এর সাথে আপনি এবার কত টাকা লাভ করতে চান বা কত পার্সেন্ট লাভ করতে চান সেটা যোগ করেন, প্রফিট ইকুয়াল টু প্রাইস। এইভাবে সাধারণত হয়। সো মনে করেন আপনি বিকালে পিঠা তৈরি করে বিক্রি করতেন, সো একটা পিঠা তৈরি করতে আপনার 7 টাকা খরচ হয়, আপনি 3 টাকা লাভ করতে চান, একটা পিঠা বিক্রি করেন 10 টাকা সাপোজ। সেটা হচ্ছে কমন ফিনোমেনা এবং ভেরি ইজি এবং কমন মেথড। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ব্যবহৃত মেথড হচ্ছে এটা। এটিকে বলে কস্ট প্লাস প্রাইসিং বা মার্কআপ প্রাইসিং। আমরা ডিটেইলসে পরে বলবো, জাস্ট একটু ধারণা দিচ্ছি। সো এটা হচ্ছে অ্যাজ আ মার্কেটার আপনি এভাবে চিন্তা করেন যে প্রাইস ইকুয়াল টু এরকম কিছু একটা হবে, আমার কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু প্রাইস। ওটা হচ্ছে মার্কেটারের দৃষ্টিভঙ্গি থেকে। বাট একজন কনজিউমার যখন কোন একটা পণ্য কেনে তার কাছে প্রাইস ব্যাপারটা আসলে কি, এই জায়গা থেকে আমরা এখানে একটু দেখতেছি, তারপর মার্কেটারের দৃষ্টিতে আমরা যাব। সো কনজিউমারের দৃষ্টি থেকে বা একজন কাস্টমারের দৃষ্টি থেকে প্রাইস হচ্ছে কোন একটা পণ্য অথবা সেবা পাওয়ার জন্য সে যেটা ত্যাগ করে, এর নাম হচ্ছে প্রাইস। এটা সাধারণত মনিটারি ভ্যালু হয়। প্রাইস বলতে আমরা বুঝাচ্ছি প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি চার্জ ফর এ প্রোডাক্ট অর এ সার্ভিস। কোন একটা পণ্য অথবা সেবা গ্রহণ করার জন্য যে মনিটারি ভ্যালুটা চার্জ করা হয় এর নাম হচ্ছে প্রাইস। আমরা হরহামেশা বলি না কত পড়লো, দাম কত। কুরবানির সময় দেখছেন লোকজন গরু যখন কিনে নিয়ে আসে জিজ্ঞাসা করে স্যার সবাই দাম জিজ্ঞাসা করে, কমন একটা ব্যাপার জানেন। সো এইটিকে আমরা বলতেছি প্রাইস। সো এই গরুটা নেওয়ার জন্য আপনাকে যত টাকা দিতে হলো, মনিটারি ভ্যালু দিতে হলো, এটা নাম হচ্ছে প্রাইস। আমরা যদি একটু ব্রডার সেন্সে বলতে চাই, আমরা বলতেছি যে প্রাইস ইজ দ্য সাম অফ দ্য ভ্যালুস দ্যাট কাস্টমার্স গিভ আপ টু গেইন দ্য বেনিফিটস অফ হ্যাভিং অর ইউজিং এ প্রোডাক্ট অর সার্ভিস। আমরা মার্কেটিং এর সম্ভবত এটা পড়েছিলাম, একটু আমরা যদি ডিটেইলসে বলতে চাই, এখানে প্রথমে যে লাইনটা আছে এখানে মিন করতেছে যে আমরা মার্কেটিং 4P পড়ি, এই 4P এর মধ্যে শুধুমাত্র প্রাইসটা হচ্ছে আমাদেরকে রেভিনিউ জেনারেট করে, আর বাকি যে পি গুলো আছে প্রোডাক্ট, প্লেস এন্ড প্রমোশন সবগুলোতে খরচ হয়, তাই না? প্রোডাক্ট ডেভেলপমেন্টে খরচ হয়, প্লেস বা ডিস্ট্রিবিউশন জন্য খরচ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোশন করতে খরচ হয়। সো প্রাইস হচ্ছে একটা মাত্র এলিমেন্ট যের মাধ্যমে কোম্পানির প্রফিট নিশ্চিত হয়। সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, সেটা আমরা প্রথমে বলতেছি এখানে। সো আমরা যদি প্রাইসের কথা বলি, আমরা আসলে যে কোনো একটা পণ্য বা সেবা কিনলে সাধারণত আমরা 4 ধরনের বেনিফিট কিনি এবং 4 ধরনের খরচ করি। আমাদের যদি মনে থাকে আমরা এরকম বলতেছিলাম ভ্যালু ইকুয়াল টু বেনিফিট গ্রেটার দ্যান কস্ট। সো এখানে আমরা মনে বলেছিলাম এরকমটা যে আমরা যখন যে কোনো একটা পণ্য বা সেবা কিনি আমরা বেনিফিট কিনি 4 ধরনের বেনিফিট। নাম্বার 1 প্রোডাক্ট বেনিফিট, যে পণ্য বা সেবাটা আপনি কিনতেছেন প্রোডাক্ট বেনিফিট। 2 নম্বর ছিল সার্ভিস বেনিফিট, পণ্য কেনার সাথে সাথে সার্ভিস বেনিফিট আপনি পান। 3 নম্বরে আছে আপনার ইমেজ বেনিফিট as well as পার্সোনাল বেনিফিট। কোন একটা পণ্য কেনা বা সেবা কেনার সাথে সাথে আপনি 4 ধরনের বেনিফিট পান। এর এগেইনস্টে আপনার খরচ হয় 4 প্রকার খরচ। The very first one is money cost বা monetary cost। 2 নম্বরের খরচ হয় আপনার এনার্জি কস্ট। মার্কার নেই হলো মার্কেট মনে হয় আজকে বন্ধ করে এসেছে কি ওটা যাচ্ছে না, আমরা তো অনেকগুলো আসছে দেখেন আছে 3000 কি স্যার প্রোডাক্ট বেনিফিট এগুলো বইতে আছে, আমি জাস্ট আপনাকে একটু বলার জন্য বলতেছি। প্রোডাক্ট বেনিফিট, সার্ভিস বেনিফিট, ইমেজ বেনিফিট, পার্সোনাল বেনিফিট। পার্সোনাল বলতে একটা প্রতিষ্ঠান যারা এই সাইডে জব করে, যেমন আপনার সেলস পিপল, এরা আপনাকে কিছু বেনিফিট দেয় না, সেই বেনিফিটের কথা আমরা বলতেছি পার্সোনাল বেনিফিট। এখানে আছে খরচ আছে 4 ধরনের, মনিটারি কস্ট, এনার্জি কস্ট, তারপর আছে টাইম কস্ট, আপনার একটু সময় দিতে হয়, সময় টাইম হয়, অ্যাজ ওয়েল অ্যাজ সাইকিক কস্ট। সাইকিক কস্ট আপনার মেন্টাল একটা প্রেশার যায়। সে ফর এক্সাম্পল আপনি শপিং করতে গেছেন, আপনি চিন্তা করেন সবগুলোই লাগে, টাকা খরচ করতে হয়, এনার্জি যায়, শপিং শেষে এসে আপনি বিধ্বস্ত হয়ে পড়েন, ঠান্ডা পানি খান, ওটা জুস খান, বসেন ফ্যানের নিচে, সো এনার্জি যায়, টাইম যায়, একটা বিকেল বা একটা সুন্দর বরাদ্দ দিতে হয় যে এই দিন আমরা শপিং এ যাব,
অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সাইকিক কস্ট, মেন্টালি একটা প্রেশারের মধ্যে আপনি থাকেন, কোনটা কিনবেন কোনটা কিনবেন না, কোনটা ভালো হবে, এটা কিনে ঠকে গেলেন কিনা, এই যে একটা সাইকিক একটা প্রেশারে থাকে। সো আমরা যখন বলতেছি প্রাইস, প্রাইস বলতে আসলে এইটাকে আমরা মিন করতেছি, চার ধরনের কস্টকে। বাট নিয়ারেস্ট সেন্স আমরা বলতেছিলাম প্রাইস মানে শুধুমাত্র মার্কেটিং কস্ট, এবং অ্যাকচুয়ালি আমরা এটাই শুধুমাত্র বুঝি, প্রাইস মানে হচ্ছে মার্কেটিং কস্ট, রাইট? আচ্ছা মার্কেট আমরা ম্যাথ করবো, আমরা দিচ্ছি বলবো স্যার। আচ্ছা আপনি বলেন তো একটা মার্কেট নিয়ে আসার জন্য। আচ্ছা না আপনার এটা আছে, হ্যাঁ এটা হবে তো মনে হয়। সো আমরা বলতেছি নিয়ারেস্ট সেন্সে আমরা প্রাইস বলতে শুধুমাত্র মনিটারি কস্টটাকেই বুঝি। বাট যেহেতু আমরা বিবিএ গ্রাজুয়েট হচ্ছে, বিজনেস গ্রাজুয়েট, আমাদের এটুকু মাথায় রাখা দরকার যে প্রাইসে শুধু মানি জড়িত না, আরো অন্যান্য এলিমেন্টগুলো আছে। সো আমরা যদি একটু সামারি করি যে প্রাইস কি, আমরা বলতেছি প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি হুইচ ইজ চার্জড ফর প্রোডাক্ট অর সার্ভিসেস। একদম কমন কথা। আমরা যদি একটু গ্রেটার ওয়েতে বলতে চাই, তাহলে আমি এখানে যেটা দেখানোর চেষ্টা করলাম এটা এখানে সংক্ষেপে লেখা আছে, যে সাম অফ দ্য ভ্যালুস দ্যাট কাস্টমারস গিভ আপ, অর্থাৎ যেগুলো আপনাকে ছেড়ে দিতে হয় এই বেনিফিটগুলো পাওয়ার জন্য, এটা হচ্ছে প্রাইস। আমরা একটু সামনে আগাইতে চাই, কনজিউমার সাইকোলজি এন্ড প্রাইসিং, এগুলো হোপফুলি আপনারা প্রিন্সিপাল অফ মার্কেটিং এও দেখেছেন। তারপরে একটু সংক্ষেপে বলে আমরা মেথডের দিকে যাব। কনজিউমার সাইকোলজি এন্ড প্রাইসিং, প্রাইসের সাথে কনজিউমার সাইকোলজি ওতপ্রোতভাবে জড়িত। যারা মেজর মার্কেটিং করে তাদের একটা কোর্সই আছে কনজিউমার বিহেভিয়ার, অর্থাৎ ভোক্তা আচরণ, কিভাবে কাস্টমার বা কনজিউমার আচরণ করে, তাদের সাইকোলজি কিভাবে কাজ করে। সো আমরা এখানে যেটা মেইন করতেছি সেটা হচ্ছে যে কোন একটা পণ্য আপনি যখন কিনতে চান, যে কোনো শপিং মল যে কোনো আইটেম আপনি কিনতে চান, আপনি মাথায় একটা প্রাইস নিয়ে যান যে এটার দাম এরকম হইতে পারে। এটিকে সাধারণত এখানে একটা শব্দ আছে দেখেন, রেফারেন্স প্রাইস। এটাকে সাধারণত রেফারেন্স প্রাইস বলে। এই যে লাস্টে when examine products or consumer often employ reference price, যেকোনো একটা পণ্য দেখার পর আপনি বলেন না এটার দাম তো এত হওয়ার কথা না, তার মানে নিশ্চয়ই আপনার মাথায় একটা দাম আছে এখানে। সো আপনার মাথায় যে দামটা আপনি নিয়ে এসেছেন এটি বলে রেফারেন্স প্রাইস, যেটাতে আপনি কম্পেয়ার করার ট্রাই করেন। না এই পণ্যটা আমার ফ্রেন্ডও কিনেছে, না এটা তো এত না। আপনি মাঝে মাঝে অবাক হন যে এত কম দামে এই পণ্য, এটার দাম তো এরকম হওয়ার কথা, নিশ্চয়ই ভালো আছে। সো এইটাকে আমরা বলতেছি রেফারেন্স প্রাইস। কনজিউমার সাইকোলজি প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে রেফারেন্স প্রাইস। এটি সাধারণত যেটা হয়, মানুষ তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ এফএনএফ যারা থাকেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তাদের কাছ থেকে একটা বা কনজিউমার রিসার্চের মাধ্যমে ঘাটাঘাটি করে ইন্টারনেট দেখে একটা রেফারেন্স প্রাইস মাথায় সেট আপ করে, দেন মার্কেটে যায়। ঠিক আমরা বলতেছি রেফারেন্স প্রাইস। দুই নম্বর বলতেছি প্রাইস কোয়ালিটি ইনফারেন্স। যদি আপনাদের মনে থাকে সম্ভবত গরু মার্কেট রুটিন নাকি সেটা ট্যাগ ছিল চঞ্চল চৌধুরী এবং আবু হায়াতের, যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। টিনের ওখানে যে আইডিয়াটা, এখানে সেম আইডিয়া, প্রাইস কোয়ালিটি ইনফারেন্স। যদি আপনার প্রোডাক্টটা কোয়ালিটি ভালো হয় তাহলে এটা দাম একটু বেশি হবে। দাম বেশি মানে মানুষ ধরে নেয় এর কোয়ালিটি ভালো, সিম্পল। এটাকে বলে প্রাইস কোয়ালিটি ইনফারেন্স। সো আপনি যদি কোয়ালিটি ইনশিওর করে মার্কেটিং করতেছেন তাহলে অবশ্যই আপনাকে এভারেজ প্রাইস করলে হবে না, আপনার কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক করতে হবে। এটাকে বলে প্রাইস কোয়ালিটি ইনফারেন্স, অর্থাৎ প্রাইসের সাথে কোয়ালিটির একটা সম্পর্ক আছে। And the last is price index. Price index বলতে আমরা মিন করতেছি যখন একটা পণ্যের দাম 1000 টাকা হয়, সাপোজ একটা জুতোর দাম 1000 টাকা, আমরা যখন এটাকে বলি 1000 টাকা না 999 টাকা, মাথায় 900 টাকা হিসাব করে ঢুকে যাচ্ছে। আপনার মাথায় আসলে কোন 900 টাকা হবে, 100 টাকা কম দেখেন, কারণ মানুষ সবসময় দেখে প্রথম দাম। সো এখানে 1000 চারটে ছিল, এখানে তিনটে হয়ে গেছে, মনে হচ্ছে 100 টাকা কমে গেছে। নট নেসেসারি, 1 টাকা কমছে এবং আপনাকে 1 টাকা ফেরত দেওয়া হবে না, 1000 টাকা আপনাকে দিতে হবে। সো বাট মানুষ এভাবে চিন্তা করে, এটি হলো প্রাইস ইনডেক্স। কেউ কেউ এটাকে ওয়ার্ড প্রাইসিং বলে, শব্দ প্রাইসিং বলে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এই টাইপের, যে একটা হেডফোনের দাম যদি 300 টাকার পরিবর্তে 299 টাকা হয় তাহলে দেখা যায় যে এটা মানুষের সাইকোলজিতে একটা ইফেক্ট করে, এটাকে বলে প্রাইস ইনডেক্স। এবং এই সাইকোলজি খুব কাজ দেয়, আপনি দেখবেন হরহামেশা এটা চলতেছে সব জায়গায় 249 টাকা দাম বা 399 টাকা দাম, এরকম যে ব্যাপারটা আছে এটা হচ্ছে প্রাইস ইনডেক্স। জি সো আমরা এখানে আসলে কনজিউমার সাইকোলজি প্রাইসিং এর তিনটি ইস্যু বলার ট্রাই করলাম। নাম্বার 1 রেফারেন্স প্রাইস, যেটা আপনি মাথায় করে নিয়ে যান। নাম্বার 2 আমরা বলতেছি প্রাইস কোয়ালিটির মধ্যে একটা সম্পর্ক আছে, যদি কোয়ালিটি ভালো হয় দামটা একটু বেশি হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রাইস ইনডেক্স, অর্থাৎ
আমি যদি এই ফিগারের পরিবর্তে এই ফিগারটা ইউজ করি তাহলে এটা ইমপ্যাক্ট পড়ে প্রাইসিং একটা সাইকোলজিক্যাল ইকুয়েশন। দেন সেটিং দ্য প্রাইস কিভাবে সেট করতে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট নট। সো আমরা এখান থেকে আস্তে ধীরে আগাবো, মেথড নিয়ে আমরা অনেক বেশি কথা বলবো, বাকিগুলো আমরা জাস্ট একটু সামনের দিকে চলে যাবো। ভেরি ফার্স্ট ওয়ান হচ্ছে সেটিং দ্য প্রাইসিং অবজেক্টিভস। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য প্রাইস সেট করার অবজেক্টিভ আলাদা আলাদা। কোনো প্রতিষ্ঠান তার অস্তিত্ব টিকে রাখার জন্য প্রাইসিং করে, কোনো প্রতিষ্ঠান বাজার থেকে দ্রুত প্রফিট অর্জন করার জন্য প্রাইসিং করে, কোনো প্রতিষ্ঠান তার কাস্টমার সংখ্যা বাড়ানোর জন্য প্রাইসিং করে। সো ফার্স্ট অফ অল আমাদের ডিফাইন করতে হয় আমাদের অবজেক্টিভটা আসলে কি এই প্রাইসিং এর, এই পণ্যের প্রাইসিং আমরা কেন করব, এই এখানে অবজেক্টিভটা কি। সো ভেরি ফার্স্ট আমরা বলতেছি সার্ভাইভাল। যদি আমাদের অবজেক্টিভ হয় টিকে থাকা, সার্ভাইভ করা, তাহলে আমাদের প্রাইসিং একরকম হয়। সো অবজেক্টিভ উপর ডিপেন্ড করে প্রাইস কোন মেথডে কিভাবে করব। সো সার্ভাইভাল হলে একরকম। দেন আমরা বলতেছি ম্যাক্সিমাম কারেন্ট প্রফিট। আমরা হয়তো আগামী দিন পড়ব যে সাধারণত নতুন পণ্যের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রাইসিং করতে পারি, একটা হচ্ছে মার্কেট স্কিমিং প্রাইসিং, একটা হচ্ছে প্রিপারেশন প্রাইসিং। তো স্কিমিং ক্ষেত্রে যেটা হয় আমরা দ্রুত বাজার থেকে প্রফিট অর্জন করতে চাই, তখন আমরা দ্রুত মানে বাজারে নতুন পণ্য নিয়ে এসে অনেক বেশি প্রফিট মানে প্রাইসিং করি, যাতে বাজার থেকে দ্রুত আমরা টাকা তুলে নিই। যেমন মনে করেন বাংলাদেশের টেলিকম ব্যবসা শুরু হয়েছিল কবে, 90 দিকে, 1993 তে সম্ভবত সিটিসেল প্রথম শুরু হয়। সো সিটিসেল যখন প্রথম শুরু করছিল তখন 1 মিনিট কথা বলতে কয় টাকা লাগতো আইডিয়া আছে? 10 টাকা 18 টাকা। পরে আস্তে আস্তে 12 টাকা 10 টাকা আসে। সো এখানে আইডিয়াটা কি, বাজারে নতুন কোনো কম্পিটিটর আসার আগেই আমি বাজার থেকে কারেন্ট প্রফিট তুলে নিব। পরেরটা বলতেছি উল্টাটা, ম্যাক্সিমাম মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার আইডিয়া যদি আমাদের মনে থাকে, কোন একটা মার্কেট তো 100%। সো এই 100% মনে করেন এই মুহূর্তে আমি দখল করে আছি মাত্র 30%। সাপোজ আমি চাই আমার মার্কেট শেয়ার 50% হোক, তাহলে আমি যেটা করতে পারি আমার প্রাইস কম রেখে বেশি কাস্টমার দখল করে আমি 50% মার্কেট শেয়ার দখল করতে চাই। এটাকে বলে ম্যাক্সিমাম মার্কেট শেয়ার। বাজারে আমার কাস্টমার সংখ্যা বাড়াইতে হবে। সো টোটাল মার্কেটে কত পার্সেন্ট আমি আছি এবং এটা কিভাবে বাড়ানো যায় সেক্ষেত্রে আমরা প্রাইসিং কমাইতে পারি। দেন ম্যাক্সিমাম মার্কেট স্কিমিং, এটা অলরেডি আমরা 2 নম্বরে যেটা বললাম এই জায়গাটা, ম্যাক্সিমাম কারেন্ট প্রফিট আর মার্কেট স্কিমিং আইডিয়াটা একই। Now companies are unveiling a new technology favored selling high price to maximize market skimming, যেটা আমরা অলরেডি বললাম যে আপনি বাজারে নতুন কিছু নিয়ে আসছেন, অন্য কেউ কম্পিটিটর আসার আগে আপনি এখান থেকে দ্রুত স্কিমিং করতে পারেন, অর্থাৎ দ্রুত প্রফিট অর্জন করতে পারেন। প্রোডাক্ট কোয়ালিটি লিডারশিপ, আপনি যদি আপনার ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 হইতে চান তাহলে আপনার কোয়ালিটি অনুযায়ী প্রাইসিং করতে হবে। বিক্রি কম হবে প্রথম দিকে, বাট আপনার একটা এস্টাবলিশড একটা হয়ে যাবে যে আপনি এই মার্কেটে মার্কেট লিডার অ্যাজ পার কোয়ালিটি, আপনার উপর আর কোনো কোয়ালিটি দিতে পারবেন। সো এটাকে আমরা বলতেছি প্রোডাক্ট কোয়ালিটি লিডারশিপ। আপনি যদি আপনার ইন্ডাস্ট্রিতে লিডারশিপ পজিশনে যেতে চান ইন কেস অফ কোয়ালিটি। আদার অবজেক্টিভস, এর বাইরে অন্যান্য অবজেক্টিভ থাকতে পারে, যেমন নন প্রফিট অর্গানাইজেশন বা পাবলিক বা গভর্নমেন্ট অর্গানাইজেশনের অবজেক্টিভ আলাদা। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে যে ইউনিভার্সিটিগুলো সাধারণত যেটা ট্রাই করে কস্ট রিকভারি করার ট্রাই করে, প্রফিট করার ট্রাই করে না। প্র্যাকটিক্যালের কথা আমরা বলতেছি, আমরা থিওরিটিক্যাল কথা বলতেছি। সো এর বাইরে আরো অনেক ইস্যু এখানে আছে, হসপিটাল বা অন্যান্য ইস্যুগুলো যাদের উদ্দেশ্য থাকে কস্ট রিকভার করা, আমার যতটা খরচ হচ্ছে এটা উঠাবো, নাথিং এলস। যেমন মনে করেন পাবলিক সেক্টর বলতে যেমন বিদ্যুৎ সেক্টর, গ্যাস সেক্টর, এখানে কিন্তু প্রফিট অর্জন নিষিদ্ধ। এখানে আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে এটা ম্যানেজ করার জন্য বা ডিস্ট্রিবিউট করার জন্য খরচ কত হবে কাস্টমার কাছ থেকে শুধু এটাই নেওয়া হবে। প্র্যাকটিক্যালি কি হয় সেটা পরে, বাট আইডিয়াটা হচ্ছে এরকম হচ্ছে আইডিয়াল সিনারিও। However, so আমরা সেটিং দ্য প্রাইসিং অবজেক্টিভস এর ক্ষেত্রে কিছু ইস্যু বলতেছি। একটা হচ্ছে সার্ভাইভ করার অবজেক্টিভ থাকলে প্রাইসিং একরকম, মার্কেট শেয়ার বৃদ্ধি করার অবজেক্টিভ থাকলে একরকম, কারেন্ট প্রফিট বা স্কিমিং থাকলে একরকম, কোয়ালিটি লিডারশিপ যদি হইতেছে তাহলে একরকম, এর বাইরে অন্যান্য অবজেক্টিভও থাকতে পারে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আমরা বলতেছি ডিটারমাইনিং ডিমান্ড। ডিমান্ডের কথা যদি আমাদের মনে থাকে, আমরা একবার প্রথম দিকে বলতেছিলাম মার্কেট নিড ওয়ান ডিমান্ড। সো ডিমান্ড আমরা বলতেছিলাম যে কেনার অ্যাবিলিটি আপনার আছে, এটা থাকলে সেটাকে আমরা বলি মার্কেট ডিমান্ড আছে। মানে কাস্টমারদের হাতে টাকা আছে, তারা কিনতে চায়, ভেরি কমন। সো ভেরি ফার্স্ট টাইম যদি আমরা দেখি আমাদের যারা কাস্টমার তারা যদি প্রাইস সেনসিটিভিটি থাকে, প্রাইস সেনসিটিভ হয় যে 2 টাকা বাড়াইলে তারা ভেঙে যাবে, তাহলে আমাদের প্রাইসিং করার সময় মাথায় রাখতে হবে। যেমন মনে করেন ক্লোজআপের পাতা, ক্লোজআপের পাতা যে একসময় 5 টাকা ছিল, ঠিক আছে, ভিতরে তারা 6 টাকা করছিল,
এই 6 টাকা করার পর ক্লোজআপ বিক্রি কমে গেছে এবং ফ্রেশ জেল বিক্রি বেশি বেড়ে গেছে। ফ্রেশ জেলও কিন্তু একটা পাতা আছে, ওটা 5 টাকাই ছিল। কাস্টমার কি করছে, ক্লোজআপ যেহেতু 6 টাকা হয়ে গেছে, ক্লোজআপ কিনা বাদ, 1 টাকা দেওয়া ঝামেলা না, সাধারণত তো সব আমরা স্কিপ করতে চাই। আচ্ছা 5 টাকার কোনটা আছে ভাই, ফ্রেশ জেল আছে ওটা। ক্লোজআপ এতে কি করছে, আবারও কিন্তু 5 টাকা আনতে বাধ্য হয়েছে, কারণ বিক্রি হচ্ছে। কারণ এই কাস্টমার খুব প্রাইস সেনসিটিভ। যারা ব্যাচেলার, পাতা কারা কিনা আসলে ফ্যামিলি লোকজন কি পাতা কিনবে, 5 টাকার পাতা পছন্দ করে না, ব্যাচেলার প্রলোভনই করে। সো এরা আসলে প্রাইস সেনসিটিভ। সো সেক্ষেত্রে দেখা গেছে প্রজেক্ট আবারও 5 টাকা ফিরে আসতে হয়েছে। আসেন। সো আমরা বলতেছি আমাদের কাস্টমারগুলো যদি প্রাইস সেনসিটিভিটি থাকে, তাহলে আমাদের প্রাইসিং করার সময় এটা সতর্ক থাকতে হবে। এস্টিমেটিং ডিমান্ড কার্ভস, আমাদের ইকোনমিক সম্পর্কে আইডিয়া থাকলে আমরা এখানে বুঝতে পারবো যেটা আমরা কার্ভের কথা বলতেছি। মনে আছে আপনাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড আইডিয়াটা মনে আছে? এইটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কথা আমরা বলতেছি। যদি দাম বাড়ে ডিমান্ড কমে যায়, আর যদি দাম কমে তাহলে ডিমান্ড কমে যায়। আইডিয়াটা মনে আছে? সো আমরা আসলে এখানে এটা লিংক করতেছি ইকোনমিক্সে। দেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আমরা বলতেছি আমাদের ওই ইন্ডাস্ট্রি যেখানে আমরা ব্যবসা করতেছি তার পাস্ট প্রাইস, কোয়ান্টিটি সোল্ড এন্ড আদার ফ্যাক্টরস ক্যান রিটেল দেয়ার রিলেশনশিপস। অর্থাৎ আমরা যদি আগে খেয়াল করি ইন্ডাস্ট্রিতে যারা ব্যবসা করতেছে এতদিন, অথবা আমরা যদি আগে থেকেই করি, তাহলে প্রিভিয়াস হিস্ট্রি কি বলে আসলে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি। প্রাইস এক্সপেরিমেন্টস ক্যান বি কন্ডাক্টেড। এক্সপেরিমেন্ট তো আমরা সবাই বুঝি, একটা এক্সপেরিমেন্ট চালাই না, বলি না একটা এক্সপেরিমেন্ট চালাই কিন্তু কেমন চলে। আমরা মোটামুটি এটা বলি টেস্ট মার্কেটিং। সো একটা প্রাইসিং দিয়ে দেখলাম আসলে চলে কিনা, দেখলাম চলে না, তাহলে আমরা 1 মাস পরে চেঞ্জ করে ফেললাম, যেটা হয়তো ক্লোজআপ করছে। সো এটাকে ওটা চলবে না, আবার চেঞ্জ করে ফেলবো। এটাকে বলে প্রাইস এক্সপেরিমেন্ট করা। একটা প্রাইস দিয়ে বাজার মার্কেটে সেট করা। দেন সার্ভে করা, সার্ভে মানে জরিপ। মাঝে মাঝে দেখবেন আপনাকে ফোন দিচ্ছে কোনো কোম্পানি থেকে, যদি তার বিভাগ কোনো নাম্বার থাকে, অথবা যারা স্মোকিং করেন তাদের কাছে দেখবেন মাঝে মাঝে কোম্পানির লোক আসে যে স্যার এটার দাম এরকম, এটা টেস্ট অনেক ভালো, নতুন ফ্লেভারে আসছে, সেটাকে আমরা বলতেছি সার্ভে। এইটা আর এইটা একই টাইপের কথা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটা আমরা অলরেডি বললাম, প্রাইস ইলাস্টিসিটি। আমরা একটু দ্রুত যাচ্ছি কারণ আমাদের পরে একটু বেশি সময় লাগবে এই জন্য। এস্টিমেটিং দ্য কস্ট, এটা নিয়ে খুব বেশি কথা নেই। আমরা কস্টিং বলতে অ্যাকাউন্টিং করে আসছি। আমরা এখানে যে কতগুলো লেখা আছে, এখানে লেখা আছে কোন একটা ফ্যাক্টরিতে বা কোন একটা ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারের জন্য কস্ট থাকবে ফিক্সড কস্ট, এরপরে যোগ হয় এর সাথে ভেরিয়েবল কস্ট, দুইটা মিলিয়ে যোগ হয় টোটাল কস্ট। এটা আমরা সবাই বুঝি, কম বেশি সবাই জানার কথা। এর বাইরে অ্যাকুমুলেটেড প্রোডাকশন, অ্যাক্টিভিটি বেস কস্টিং, টার্গেট কস্টিং আছে। এবিসি একটু জেনে রাখেন, এবিসি অ্যাক্টিভিটি বেস কস্টিং। অ্যাক্টিভিটি বেস কস্টিং মানে কোন একটা নির্দিষ্ট কাজে আমরা যখন বাজেট করি যে এত টাকা, এই অ্যাক্টিভিটির জন্য যে কস্টিংটা, এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভিটি বেস কস্টিং। একটা নির্দিষ্ট কাজের জন্য এত টাকা বরাদ্দ, অ্যাক্টিভিটি বেসড কস্টিং, একটা কাজের জন্য কত টাকা, এইটা। টার্গেট কস্টিং একই রকম, যে আমরা এই কাজটা বা এই প্রোডাকশনটা এত টাকার মধ্যে সেরে ফেলবো, টার্গেট করছি এর বাইরে যাওয়া যাবে না, এটাকে বলে টার্গেট কস্টিং। এটা খুব বেশি কথা নেই, এখানে আরেকটা শব্দ আছে এভারেজ কস্ট। টিসি কে আমরা যদি টোটাল ইউনিটস দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাই এটা হচ্ছে এভারেজ কস্ট। রাশেদ দাউদ হাসানের কাছে একটা মাত্রার জন্য বড় পয়েন্ট পাচ্ছি, পরে ব্যাক করব। সো এভারেজ কস্ট মানে হচ্ছে গড় ব্যয়। টোটাল কস্ট আমরা ইউনিট দ্বারা ভাগ করে যেটা পাই সেটা এভারেজ কস্ট। সো স্টেপ 3 তে এই পর্যন্ত, এখানে তেমন কিছু নাই। আমরা স্টেপ 4 এর দিকে একটু আগাবো। Analyzing competitor cost, price and offers. সো আমরা বলতেছি আমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে অনেক কম্পিটিটর থাকে। কম্পিটিটর তো আমরা বুঝি প্রতিদ্বন্দ্বী থাকে। সো আমি যখন কোন একটা পণ্য বাজারে ছাড়তেছি, অবভিয়াসলি তারা ওই পণ্যটা বাজারে নিয়ে আসবে। তাহলে আমি যখন আমার পণ্যের প্রাইসিং করব, আমরা হিসাব করব যে এই পণ্যটা কম্পিটিটর কত টাকায় বিক্রি করতেছে। আচ্ছা, বসে গেছে। সো কম্পিটিটর কস্ট, প্রাইস এন্ড অফার্স। আপনাদের যদি মনে থাকে, আপনারা সাধারণত খেয়াল করবেন যদি যে দুইটা সিম ইউজ করেন। হাসান ভাই আমার মার্কার তো দুইটাই কাজ করতেছে না, আর এখানে দেখতে পারেন। থ্যাংক ইউ, নতুনই মনে হচ্ছে। ঠিক আছে স্যার, দেখুন ভাই না এখন এটা জন্য আছে ঠিক আছে। এবার উঠতে যাচ্ছে না স্যার, এটা কি স্যার পার্মানেন্ট? পার্মানেন্ট
না না দেখা যাচ্ছে পারমানেন্ট না, এটা নতুন তো এই জন্য মনে উঠতে না সরে যাবে। ওকে ঠিক আছে। যারা একই সাথে দুইটা সিম ইউজ করেন গ্রামীণফোন এবং বাংলালিংক, সাপোজ দেখবেন গ্রামীণফোন আজকে একটা অফার দিছে, পরে তিনি বাংলালিংকের সেম টাইপের আরেকটা অফার চলে আসছে কম্পিটিটর। সো আমরা এখানে যেটা মেন করতেছি, আপনি যে ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে চান এখানে যারা আপনার কম্পিটিটর আছে তাদেরটা মাথায় রেখে আপনাকে ব্যবসা করতে হবে। যেমন মনে করেন আমরা একটু আগে যে এক্সাম্পল বলেছিলাম, আপনি মনে করেন গুলশান চত্বরে পিঠা বিক্রি করেন, সাপোজ সবাই একটা পিঠা বিক্রি করে 10 টাকা করে, এরকম একটা পিঠা আপনি এটা বিক্রি করতেছেন 5 টাকা করে, সেম মানে সেম কোয়ালিটি বা সেম সাইজ সেম কোয়ান্টিটি, আপনার কি মনে হয় আপনার পিঠা বেশি বিক্রি হবে? হ্যাঁ 5 টাকা বিক্রি না 10 টাকা আপনারা কি কিনবেন? বলবে কি সবাই চিন্তা করবে নিচে কোন ঘাবলা আছে, পচা, হ্যাঁ পচা বাসি, বা এর ইয়া ভালো না, বা এর এর তেল ভালো তেল উঠতেছে না, কারণ সবাই 10 টাকা করে দিচ্ছে, 8 টাকা করে দিলেও মানা যেত, এই 5 টাকাই কেমনে দেয় এগুলো? ভেরি সিম্পল। সো প্রাইস কম দিলেই যে বেশি বিক্রি হয় সবসময় তেমন না। সো আমরা এখানে সেটাই বলতে চাচ্ছি যে আপনার যারা নিয়ারেস্ট কম্পিটিটর আছে তাদেরটা মাথায় রেখে আপনাকে এগুলো করতে হবে। যেমন আপনার এখানে যত লোক আছেন, মনে করেন আমরা যদি এদের সিজিপি এর কথা বলি, মনে করেন 3.50, এটা হচ্ছে সুনির্দিষ্ট একজন ব্যক্তি, মনে করেন রাসেলের। এখানে আরো অনেকেই আছে, এখানে মনে করেন 2 থেকে শুরু করে এখানে মনে করেন 4.00 পর্যন্ত, এর মধ্যে অনেকেই আছে। এখন আমরা যদি রাসেলের প্রতিদ্বন্দ্বী চিন্তা করি তাহলে কি 2 যে পাইছে কি রাসেলের প্রতিদ্বন্দ্বী? না। সো এই আইডিয়া হচ্ছে এটা নিয়ারেস্ট কম্পিটিটর কার। সো 3.50 নিশ্চয়ই 3.45 যে পাইছে রাসেলের প্রতিদ্বন্দ্বী, এখানে 3.60 যে পাইছে সে প্রতিদ্বন্দ্বী, 4 এর 4 যে পাইছে এটা এর প্রতিদ্বন্দ্বী না। সো আমাদের সবসময় ইন্ডাস্ট্রিতে খেয়াল করতে আমাদের নিয়ারেস্ট কম্পিটিটর কে। সো গ্রামীণফোন যখন অফার করে তখন আসলে সে মনে করেন টেলিটকের কথা চিন্তা করে না, এরা স্যার পারমানেন্ট মার্কেটের মধ্যেই যাবে। আয় হায় মনে হয় না পার্মানেন্ট না, কিন্তু এটা বেশি ইয়ে দেখা যাচ্ছে যে স্যার এক কোঅর্ডিনেট করে আপনার দেখছি ওইটাই মার্কেট নাই। আমার ডেস্কে যেগুলো ছিল এগুলো তো ডেস্কে আমি নিয়ে আসছি, পানি হিটার তো স্যার ম্যাপ করবে এখনই হাসানকে ডাক দেন তো মুশকিল হয়ে যাবে। এটা কি পোস্ট করতে হাসান তেল তো লেগেছে। সো আমরা যেখানে ছিলাম আমরা বলতেছি কম্পিটিটরদের কস্ট, তাদের প্রাইস, তাদের অফার দেখে আমাদের প্রাইসিং ঠিক করতে হয়। সো নাও আমরা আসলে যেটা শুরু করব সিলেক্টিং এ প্রাইসিং মেথড। সো আমরা এখানে প্রিন্সিপাল অফ মার্কেটিং এর 3টা মেথড নিয়ে কথা বলেছিলাম, বা আমরা পড়েছি প্রিন্সিপাল অফ মার্কেটিং সাধারণত 3টা মেথড ছিল। একটা হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং বা মার্কআপ প্রাইসিং, একটা ছিল কম্পিটিশন বেসড প্রাইসিং, মানে মেইনলি 3টা, একটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং, কম্পিটিশন বেসড প্রাইসিং আর ভ্যালু বেসড প্রাইসিং। আচ্ছা আমরা এখানে আরো একটা বেসিক একটু কথা বলতে চাই। সো ভেরি ফার্স্ট হচ্ছে মার্কআপ প্রাইসিং, বা এটা সাধারণত বলা হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং। The most elementary pricing method is to add a standard markup to the product cost. আমরা কমনলি যেটা বুঝি কোন একটা প্রোডাক্টের কস্টের সাথে প্রফিট বা মার্কআপ যোগ করে প্রাইসিং করা, দ্যাটস দ্য মার্কআপ প্রাইসিং বা কস্ট প্লাস প্রাইসিং। সো এখানে মার্কআপ প্রাইসিং এর সূত্রটা হচ্ছে এরকম, ইউনিট কস্ট ডিভাইডেড বাই অন মাইনাস ডিজায়ার্ড রেট অন সেলস। সো কোন একটা নির্দিষ্ট প্রোডাক্টের কত টাকা বিক্রি করতে হবে এটা বের করার জন্য আমাদের এর কস্ট লাগবে, এই প্রোডাক্ট ইউনিটের খরচ কত হয়েছে এবং 1 মাইনাস কত % প্রফিট করতে চাই সেটা বাদ দিতে হবে। এটা করলে আমরা মার্কআপ প্রাইসটা পাবো। কথা হচ্ছে ইউনিট কস্ট কিভাবে পাবো। ইউনিট কস্ট বের করতে হচ্ছে কোন একটা প্রোডাক্টের পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট থাকে, এবং ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট যেটা আছে এটাকে টোটাল যত ইউনিটস আছে এটা তার ভাগ দিলে ফিক্সড কস্টের ওই অংশটা আমরা পেয়ে যাব একটা ইউনিটের জন্য কত। তাহলে ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলস বা প্রোডাক্টের ইউনিটস প্রোডাকশন ইউনিটস প্রোডাকশন টোটাল, এটা বললে আমরা পাবো ইউনিট কস্ট। এই যে এখানে আমি এটা এখানে শো করছি, আপনার বই থেকে নাও, বইতেও আছে, তবু আমি এখানে শো করছি, ম্যাথ করতে সুবিধা হবে এই জায়গা থেকে। সো আইডিয়াটা হচ্ছে এখানে বেসিক কথা হচ্ছে মার্কআপ প্রাইসিং মানে হচ্ছে কোন একটা প্রোডাক্টের কত খরচ হলো এর সাথে আমি কত লাভ করতেছি সেটা। তাহলে আমরা যদি একটু ম্যাথটা পড়ি, টেকনিক পেন কোম্পানি হ্যাজ এফসি মানে ফিক্সড কস্ট 3 লাখ টাকা, ভিসি ভেরিয়েবল কস্ট 10 টাকা পার ইউনিট and expected unit sell 50,000 units. টেকনিক পেন কলম কোম্পানির 3 লাখ টাকা হচ্ছে স্থায়ী ব্যয়, ভেরিয়েবল ব্যয় হচ্ছে 10 টাকা পার ইউনিট, এবং তারা এক্সপেক্ট করতেছে 50,000 ইউনিট বিক্রি হবে। আচ্ছা
and the company wants to earn 20% markup on sale এবং কোম্পানি 20% মার্কআপ করতে চায়, প্রফিট করতে চায় বিক্রির উপরে। what will be the markup price per unit? তাহলে প্রত্যেকটা কলম থেকে কত টাকা বিক্রি করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। সো আমরা যদি একটু ফর্মালি আসি যে এটা আসলে আমরা কিভাবে করব, পরীক্ষা বা কিভাবে করব, আমরা যদি সলিউশন করতে চাই আমরা লিখব সলিউশন। ভেরি ফার্স্ট ওয়ান এটা অবশ্যই লিখতে হবে উই নো দ্যাট 19 এরকম অঙ্ক বহুত করেছেন, প্রথমে লিখতে উই নো দ্যাট আমরা এটা জানি। সো আমরা এখানে কি জানি, আমরা এখানে দুইটা ইস্যু জানবো। ফার্স্ট অফ অল এখানে আমাদের বের করতে হবে দেখেন মার্কআপ প্রাইস, বলেই দিচ্ছে মার্কআপ প্রাইস। সো মার্কআপ প্রাইস বের করার সূত্রটা আমরা প্রথমে লিখব, ফর্মুলাটা লিখব। यस सर। So we know that markup price equal to markup price equal to এখানে যেটা লেখা আছে ওইটাই আমি সংক্ষেপে লিখতেছি, ইউনিট কস্ট ডিভাইডেড বাই 1 মাইনাস desired return on sales। ওখানটা দেখে লেখেন, আমারটা না, এখানেটা দেখে লেখেন মার্কআপ প্রাইস ইকুয়াল টু এটা। স্যার এর ডিজাইন রিটার্ন অন সেল 20% স্যার সেলের উপরে। হ্যাঁ ওটা হচ্ছে আমাদের এখানে। সো এখানে আমরা এটা লেখার পরে খেয়াল করব যে আমাদের ইউনিট কস্টটা বের করার ইস্যু লাগবে। সো আমরা এটা এখানে লিখে দিচ্ছি এন্ড ইউনিট কস্ট ইকুয়াল টু, ইউনিট কস্ট বের করার সূত্রটা আমরা লিখতেছি ভ্যারিয়েবল কস্ট প্লাস এফসি মাইনাস ইউনিট সেলস। এই দুইটা সূত্র আমরা লেখার পর আমরা এখানে লিখব হিয়ার, হিয়ার এখন কি কি আছে এগুলো আমরা একটু দেখে নিব। হিয়ার এফসি ইকুয়াল টু 3 লাখ টাকা, আমরা লিখব এফসি ইকুয়াল টু 3 লাখ টাকা। VC equal to 10 টাকা, T কে ডট দিলে হতে পারে বা সাইনও দিতে পারেন, সমস্যা নেই। আর ইউনিট সেল হবে 50,000। এরপরে আছে এক্সপেক্টেড ইউনিট সেলস, আমরা লিখব এক্সপেক্টেড ইউনিট সেলস বা ইউনিট সেলস, এক্সপেক্টেড ইউনিট সেলস 50,000 ইউনিটস, সরি 50,000 ইউনিটস। And the markup, and finally and the markup equal to 20%, অর্থাৎ 20% প্রফিট করতে চাই, সেলের উপরে 20% প্রফিট করতে চাই। সো আমরা এখানে সূত্রটা লিখলাম ফার্স্ট অফ অল, এবং এই ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ইনফরমেশন গুলো এখানে ঢুকে নিলাম। এবার এর নিচে আপনি লিখতে পারেন নাও ইউনিট কস্ট ইকুয়াল টু, ইউনিট কস্ট ইকুয়াল টু, সো ইকুয়াল টু আমাদের ভেরিয়েবল কস্ট কত ছিল এখানে 10 টাকা, তাহলে লেখেন 10 টাকা প্লাস ফিক্স কস্ট আছে 3 লাখ টাকা, লেখেন 3 লাখ টাকা ডিভাইডেড বাই 50,000 ইউনিটস। এখানে সেখানে আমাদের ইউনিট কস্ট তাহলে টোটালটা দিয়ে এখানে লিখবেন টাকা 16 টাকা আছে এখানে। সো আমরা যদি যোগ করি 10 এখানে 530 মানে 6 টাকা হবে জি স্যার 16 টাকা টাকা, সো এখানে হবে 16 টাকা। সো ইউনিট কস্ট 16 টাকা। সো একটা পেন তৈরি করার জন্য এই টেকনিক কোম্পানির খরচ হচ্ছে 16 টাকা এবং তারা 20% প্রফিট করতে চায়, তাহলে একটা পেন কত টাকা বিক্রি করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা কস্টে বের করলাম যে 16 টাকা একটা পেনের ইউনিট কস্ট এটা। হ্যাঁ ইউনিট কস্ট একটা পেনের জন্য খরচ। সো এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? সো এতএব এখানে যেভাবে লেখা আছে ওভাবে লিখবেন what will be the markup price per unit, আপনি লিখবেন অতএব the markup price per unit pen, markup price of per unit pen। আপনার জায়গা থাকলে এদিকে লেখেন, আমি এখানে নিয়ে আসলাম per unit pen equal to, আমরা এবার সূত্র থেকে আবার খেয়াল করব ইউনিট কস্ট, তাহলে আমরা এখানে লিখতেছি, এখান থেকে উপরে গেলাম আমরা দেখতে পাবেন না 16 यस স্যার divided by 1 মাইনাস 20%। यस স্যার 10,000 হবে স্যার 20%। আচ্ছা দেখা যাক। সো এর পরের লাইনে যদি আমরা যাই 16 divided by 1 minus 0.20, তাই না? 20% করলে কত হয়? 0.20 তো হয় স্যার। ওকে, পরের লাইনে যদি আমরা যাই 16 1 minus 20 বাদ দিলে 0.80, এটা কিন্তু টাকা, প্রথমে লিখে দিবেন টাকা। 8 দুগুণে 16 20 টাকা হবে তো। সো একটা পেন তাকে বিক্রি করতে হবে, এটাই आंसर, 20 টাকা বিক্রি করতে হবে।
পেন সরি টেকনিক কোম্পানিকে একটা পেন সে যদি 20% প্রফিট করতে চায় তাহলে এই সিচুয়েশনের মধ্যে তাকে একটা পেন বিক্রি করতে হবে 20 টাকায়। একটু দেখেন পুরোটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। তো অ্যানসার নিচে আর কিছু লেখা লাগবে। আচ্ছা আচ্ছা খুবই খুব জটিল করে কিছু এই যে কিভাবে বললেন যে 16 ডিভাইডেড কি করলেন এটা? 16 ডিভাইডেড বাই যে আমাদের সূত্র 1 মাইনাস ডিজার্ট রিটার্ন সেলস বুঝছি। তাহলে 1 মাইনাস 20% হ্যাঁ 20% 20% কে আমরা ক্যালকুলেট করলে 0.20 আসে। হ্যাঁ 20 ডিভাইডেড বাই 100 তাহলে অন থেকে 0.20 বাদ দিলে থেকে 80 তাহলে 16 ডিভাইডেড বাই 80 করলে 20 টাকা আসবে। এটা বুঝতে পারছি সবাই? পয়সা তোলা হয়েছে সবাই এটা? এখন দেখুন লিখতেছে শেষ করে লেখা পরেটাই যাবো। ক্যামেরাতে বোর্ড দেখা যাচ্ছে? হাফ স্যার হাফ এই দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে অন্ধকার লাগতো স্যার। ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ফাইনালে পাঁচ মার্ক এর সাথে একটা থিওরি থাকবে একটা ম্যাথ থাকবে। দুইটা ম্যাথ আছে 10 মার্ক জানেন। আচ্ছা লেটস সি দেখি আগে ম্যাথগুলো তো করেন বুঝেন তারপরে আচ্ছা আচ্ছা থাক সমস্যা নেই যত দূর হচ্ছে ওইটাই হবে ওইটা বড় হারাই যাবে তো থাকবে স্যার। আচ্ছা ঠিক আছে ভেরি গুড বসেন সো মার্কআপ প্রাইসিং বা কস্ট প্লাস প্রাইসিং বুঝতে কোনো সমস্যা আছে তাহলে আমরা পরের মেথডে যাচ্ছি এর পাশাপাশি যেটা আছে এটি বলে টার্গেট রিটার্ন প্রাইসিং টার্গেট রিটার্ন প্রাইসিং মানে কি কোম্পানি আগেই বলে দেয় আমরা এই প্রোডাকশনের এই ইউনিট এবার বিক্রি করে মোটামুটি 3 লাখ টাকা লাভ করতে চাই তাহলে 3 লাখ টাকা লাভ করার জন্য একটা পেন কয় টাকা বিক্রি করতে হবে এটিকে বলে টার্গেট রিটার্ন প্রাইসিং that is in target return pricing the firm determines the price that would yield its target rate of return on investment আর আমরা বুঝি তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট যে আমি এখানে খরচ করছিলাম 2 লাখ টাকা আমি 50% লাভ করতে চাই 2 লাখ টাকা হলে 1 লাখ টাকা এখান থেকে আমার আসতে হবে এটি বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমার বিনিয়োগের উপর আমি কত রিটার্ন চাই সো আমরা এটাকে বলতেছি টার্গেট রিটার্ন প্রাইসিং সো এটা বের করার ফর্মুলাটা কি ইউনিট কস্ট প্লাস ডিজায়ার্ড রিটার্ন গুণ invested capital divided by unit sales so ফর্মুলাটা হচ্ছে এটা so mathematical প্রবলেমটা আমরা যদি একটু দেখি suppose the manufacturer has invested 10 lakh টাকা in the business and wants to set a price to earn at 20% ROI 10 লাখ টাকা বিনিয়োগ করেছে এবং তারা এর উপরে 20% রিটার্ন অন ইনভেস্টমেন্ট চায় তাহলে 10 লাখের উপরে 20% করলে স্পেসিফিক্যালি 2 লাখ টাকা বোঝাই যাচ্ছে যে 10 লাখে 20% করলে 2 লাখ টাকা হবে if per unit cost 16 টাকা and expected unit sales 50000 ইউনিট what will be the target return price per unit এখানে আসলে একটা ম্যাথমেটিক্যাল ইয়েগুলা কি বলে টাকার ঘর বা অন্যান্য ইউনিটগুলো সেম দেওয়া যাতে আপনার বুঝতে সুবিধা হয় এক্সাম্পল ঠিক এটা থাকবে ব্যাপারটা এমন না আপনার বোঝার সুবিধার জন্য সবগুলোতে একই আমি কোয়ান্টিটি ইউজ করছি সো 10 লাখ টাকা বিনিয়োগ 20% রিটার্ন চাই এবং এখানে ইউনিট কস্ট 16 টাকা ইউনিট সেলস 50000 ইউনিট তাহলে একটা পেনের দাম কত হবে এটা হচ্ছে কোশ্চেন সো আমরা অ্যাজ ইউজুয়ালি লিখে ফেলবো প্রবলেম 2 সলিউশন উই নো দ্যাট টার্গেট রিটার্ন প্রাইস সূত্রটা লেখেন তারপর আমি করছি আসেন আসেন So আমরা এখানে যেটা বলতেছি টার্গেট রিটার্ন প্রাইসিং সো উই নো দ্যাট টার্গেট রিটার্ন প্রাইসিং ইকুয়াল টু আপনি পুরোটা লিখবেন ইউনিট কস্ট যোগ ডিজায়ার্ড রিটার্ন
গুণ ইনভেস্টেড ক্যাপিটাল ডিভাইডেড বাই ইউনিট সেলস। আমি সামনে লিখলাম, দেন আপনি লিখবেন হিয়ার। হিয়ার দিয়ে যে কতগুলো এখানে আছে আমাদের ইনফরমেশন গুলো লাগবে এগুলো লিখবো। হিয়ার ইনভেস্টমেন্ট কত লিখবো, ইনভেস্টমেন্ট বা ইনভেস্টেড ক্যাপিটাল, সূত্রে যেভাবে আছে এভাবে লিখতে পারেন। ইনভেস্টেড ক্যাপিটাল, ইনভেস্টেড ক্যাপিটাল হচ্ছে 10 লাখ টাকা। আমরা এখানে লিখতেছি 10 লাখ টাকা। টাকা লেখার সময় অবশ্যই কিন্তু কমা ইউজ করবেন, লাখ টাকা মিন করার জন্য কমা বা 1000 এগুলো ইউজ করবেন কিন্তু। ইনভেস্টেড ক্যাপিটাল 10 লাখ। আমাদের এখানে আর কি লাগবে, ইনভেস্টমেন্ট ক্যাপিটালের উপরে কি আছে, ডিজায়ার্ড রিটার্ন আছে, আমাদের এখানে লিখব ডিজায়ার্ড রিটার্ন। কি ব্যাপার, এটাও তো একই অবস্থা, ডিজায়ার্ড রিটার্ন 20%। তারপর আছে ইউনিট সেলস, ইউনিট কস্ট। আমরা লিখবো এখানে ইউনিট কস্ট। আপনি সূত্র অনুযায়ী লিখতে পারেন, প্রথমে ইউনিট কস্ট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, কোনো সমস্যা নেই। এখানে আছে ইউনিট সেলস 50000 ইউনিটস, আমরা লিখলাম 50000 ইউনিটস। তারপর আছে ইউনিট কস্ট 16 টাকা। এটা আরো ইজি, কারণ একটা মাত্র সূত্র বসে দিলে চলে আসবে। আগেরটা তো একটা বের করে না আরেকটা করতে হলো, এটা আরো সিম্পল। সো নাও অতএব কিছু একটা দিলেন, নাও টার্গেট রিটার্ন প্রাইস অফ পার ইউনিট পেন ইকুয়াল টু 16 টাকা যোগ ডিজায়ার্ড রেন্ট 20% যোগ ইনভেস্টেড ক্যাপিটাল 10 লাখ। কত টাকা একটু হবে স্যার যোগটা মাসকাতে ও সরি এই পাশে যোগ দিচ্ছি, এখানে যোগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুণ ডিভাইডেড বাই 50,000। সো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা আমাদের आंसर হবে ফুলি। সো এখানে 16 টাকা যোগ 20% মানে 0.20 গুণ 10000 ডিভাইডেড বাই 50000। সো 16 যোগ 10.20 ভাগ করলে কত হবে, গুণ করলে সরি 20। आंसर 20 হবে স্যার 10 লাখের 20% কত? 2 লাখ টাকা। 10,000 বলুন 10 লাখ টাকা, এটা তো ইনভেস্টমেন্ট ক্যাপিটাল। এটা বলছে একটা আমরা পার্সেন্টেজ দিবা প্রফিট করতেছে 2 লাখ টাকা, এটা তো আমাদের লাগবে না। প্রফিট তারা 2 লাখ টাকা করতেছে, কোশ্চেন হচ্ছে পার ইউনিট পেন কত টাকা বিক্রি করতে হবে, এটা আমাদের কোশ্চেন। সো 2 লাখ টাকা তো এটা থাকতেও পারে না পারে, এটা দেখাই দিছে আর কি যে 10 লাখের 20% প্রফিট করতেছে, স্পেসিফিক্যালি 2 লাখ টাকা, সেটা আলাদা কেস। স্যার 20 হবে স্যার। অ্যানসার 20 হবে, এখানে কোথায় সেটা বলেন। আচ্ছা এগুলো বললে 4 টাকা হবে, এই তো হ্যাঁ এগুলো সব করার পরে 4 হবে, 4 হবে স্যার। এই তাহলে 20 টাকা হচ্ছে অ্যানসার। তাহলে একটা পেন বিক্রি করতে হবে 20 টাকা, এটি হচ্ছে অ্যানসার। এখানে সব কোয়ান্টিটি সেম ইউজ করা হয়েছে আপনার বোঝার সুবিধার্থে, আমরা বলতেছি যে সবগুলোই ইউনিটটা 16 টাকা, পেনের দাম 20 টাকা আসতেছে, এমন না আর কি। আপনি ওখানে কি পড়ছেন, কি লেখা আছে ওখানে? আপনি খাতা বের করেন কেন, লিখতেছেন না কেন? কার কাছ থেকে তুলে নেবেন পরে? তোমার কাছ থেকে নিব? নিজের খাতা কলম বের করে নিজে লেখেন। চ্যাপ্টার বইতে সম্ভবত 16 বা 17 নম্বর চ্যাপ্টার সম্ভবত। ওটা আপলোড করা হবে স্যার। আপনি যে ও এইটা তো আমি দিয়ে দিলাম, আমি দিইনি। বই থেকে নাও, বইতে আছে কি? একদম বইয়ের উপর আছে। স্যার এবার তো আমাদের যে কনসিডারেশন কিছু দিবেন সব শুধু সাথে দিয়ে দিবেন। আচ্ছা এটা বুঝতে কোনো অসুবিধা আছে? স্যার অ্যানসার কত আসবে এটা? 20 টাকা। आंसर 20 টাকা আসলো। আসে নাই? 16 যোগ 4 আসছে এখন? এক্সপেক্টেড ইউনিট সেলস 50,000 ইউনিট, এটা তার ভাগ করতে হবে 2 লাখ টাকা স্যার। 2 লাখ টাকা, তো 10 লাখ টাকা 20% প্রফিট করতেছে। এই টাকাটা ওরা বলছে স্পেসিফিক্যালি 2 লাখ টাকা। এটা লেখা থাকতেও পারে নাও পারে, এটা কোনো ইস্যু না।
এটা আমাদের না জানা ক্যালকুলেট করলে তো 2 লাখ টাকা আসছে। হ্যাঁ তাই তো আসবে, ওটা তো বলেই দিছি না যে কোম্পানি এখানে 20% প্রফিট করতেছে, তার মানে 2 লাখ টাকা সেটা বলছে না, ঠিক আছে বলো এটা আমাদের লাগবে না, এখন কোথাও এটা লাগবে না। স্লো ইন্ডিভিজুয়াল ঠিক আছে এই পর্যন্ত। আবু সাইদ চৌধুরী হাতে ফোন কেন? স্যার এটা ভুল করতেছিলাম স্যার। ও আচ্ছা, এরকম করতেছেন, এই পর্যন্ত বুঝছেন? ওকে, তোমাদের লাস্ট যে মেথডটা এবং ম্যাথটা সেটা হচ্ছে ব্রেক ইভেন ভলিউম, এটা আপনারা ফুলি করেছেন আগে। তারপর আমরা এখানে একটা ম্যাথ করব। ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন ভলিউম শব্দটা আগে শুনেছেন আপনারা? Yes. ব্রেক ইভেন ভলিউম মানে যেখানে প্রথমে লাভ হয় না, লস হয় না, এরকম একটা জায়গা তো, রাইট? ব্রেক ইভেন পয়েন্ট। আপনারা যদি বাজার করেন কখনো বা বাজার করতে যান কাঁচা বাজারে বা ইয়েতে, বা যখন শপিং করেন ফিক্সড রেট বাদে, যদি আপনি রোজার 15তে শপিং এ যান তাহলে অনেক বেশি দাম আপনি, আর যদি চাঁদরাতে যান, চাঁদরাত পছন্দ না, তাহলে এটা দাম অনেক কমে যাবে। কারণ কি? কারণ ব্রেক ইভেন পাওয়া স্যার আবার অনেক সময় গরুর দাম বেড়ে যায় স্যার সামনে। সেটা আলাদা কিছু। মনে করেন আপনি সকালবেলায় বা বিকালে দেখছেন পটল 1 কেজির দাম 120 টাকা, আপনি রাতে যদি ওই রোডে আসেন, ওই ভ্যানওয়ালা থাকে বা ওই সবজি বিক্রেতা থাকে, ওর কাছে জিজ্ঞেস করবেন, বলবে ভাই 3 কেজি 50 টাকা নেবেন। কারণ কি? কারণ তার হিসেব ছিল তার পটল আছে 20 কেজি, সে যদি 10 কেজি বিক্রি করতে পারে তাহলে তার টাকা উঠে যাবে, মানে ব্রেক ইভেন হয়ে যাবে। এরপরে যেটা সেটা যা লাভ করবে সেটাই তার লাভ, যেটা বিক্রি করবে এটাই তার লাভ। সে এখন 3 কেজি সে ফেরত নিয়ে যাবে, বিক্রি করতে পারলেই তো তার লাভ, ফেরত নেওয়ার কোনো মানে হয় না। কারণ তো তার প্রথম 10 কেজিতে টাকা উঠে গেছে, তার যে ইনভেস্টমেন্ট ছিল সে টাকাটা প্রথম 10 কেজিতে উঠে গেছে, পরবর্তী 10 কেজিতে আর হচ্ছে লাভ। প্রত্যেকটা কোম্পানি এইটা চায় যে আমাদের কত ইউনিট বিক্রি করলে আমাদের এখান থেকে খরচটা উঠে আসবে, তারপরে যত ইউনিট বিক্রি হবে এটাই কোম্পানির লাভ, পুরোটাই লাভ। ঠিক আছে, সো আমরা এই জন্য ব্রেক ইভেন ভলিউমের কথা বলতেছি। সো এটা হচ্ছে আমরা একটা ভলিউম যেটা বিক্রি করলে কোম্পানির লাভ হয় না, লস হয় না, এর উপরে বিক্রি করলে লাভ হয় আর এর নিচে বিক্রি করলে লস হয়। সো আইডিয়াটা হচ্ছে এটা, এটা বের করার সূত্র হচ্ছে ব্রেক ইভেন ভলিউম ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। ব্রেক ইভেন ভলিউম বের করার সূত্র। সো আমরা একটু ম্যাথটা দেখে নিচ্ছি। ম্যাথে কি বলছে? বলছে হৃদয় পেন্সিল কোম্পানি হ্যাজ ফিক্সড কস্ট 3 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 10 টাকা এন্ড পার ইউনিট প্রাইস 20 টাকা। দেখেন এখানে আমরা উল্লেখ করে দিয়েছি 20 টাকা পার ইউনিট প্রাইস। হোয়াট উইল বি ব্রেক ইভেন ভলিউম? তাহলে ব্রেক ইভেন ভলিউম কত হবে, অর্থাৎ কত ইউনিট বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ হবে না, লস হবে না, এটা আমাদের বের করতে বলছে। শো দ্য ব্রেক ইভেন পয়েন্ট উইথ দ্য হেল্প অফ ফিগার। ব্রেক ইভেন পয়েন্টটা ফিগার আউট করে দেখাইতে বলছে, এটা আমরা একটু পরে করব। What will be the expected profit or loss in this month? কোন একটা মাসের হিসাব দেওয়া আছে এখানে। If the expected sale of this month is 37,000 ইউনিট, যদি এই মাসে আমরা 37,000 ইউনিট বিক্রি করতে পারি তাহলে আমাদের প্রফিট হবে নাকি লস হবে, বা কত টাকা প্রফিট বা লস হবে, এটা হচ্ছে কোশ্চেন। আবারও বলি, এটা একটা পেন্সিল কোম্পানির হৃদয়, এর কোন একটা নির্দিষ্ট মাসে ফিক্সড কস্ট 3 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 10 টাকা পার ইউনিট পেন্সিলের, এবং একটা ইউনিট পেন্সিল বিক্রি করে 20 টাকায়। এই পর্যায়ে আমাদেরকে বলছে আমাদের ব্রেক ইভেন ভলিউম ইউনিট কত হবে, অর্থাৎ কত ইউনিট বিক্রি করলে হৃদয় পেন্সিল কোম্পানির এই মাসে লাভ হবে না, লস হবে না, ব্রেক ইভেন ভলিউমটা বের করতে বলছে। ফিগার আউটটা পরে বলতেছি। যদি এই মাসে 37,000 ইউনিট বিক্রি হয় তাহলে কত টাকা লাভ হবে অথবা লস হবে। সো আমরা যদি ব্রেক ইভেন ভলিউম বের করতে পারি, সেখান থেকে আমরা 37,000 ইউনিট বাদ দেব, যদি দেখি এটা অ্যাডিশনাল ইউনিট তাহলে লাভ হবে, আর যদি দেখি এটা গ্যাপ ইউনিট বা কম তাহলে আমরা দেখব লস হবে। তো কত টাকা লস হবে আমরা তখন বের করব। এটা লস হয়ে যাবে 30,000 লাভ হয় লস 30,000 আছে। আচ্ছা লেটস সি কত হয়। এই ঝগড়া করেন না, অনেকদিন পরে দেখা যাচ্ছে ঝগড়া কেন? এদিকে এদিকে সামনে দেখেন। সো আমরা বলতেছি ব্রেক ইভেন ভলিউম। সো লেখেন প্রবলেম সলিউশন নাম্বার 3। সলিউশন উই নো দ্যাট ব্রেক ইভেন ভলিউম ইকুয়াল টু এটা লিখে না কথা বলো না, এই ম্যাথ এটা করেই শেষ। হিসাব পুরো আছে চেঞ্জ আছে। হ্যাঁ ছেড়ে দেব, এই ম্যাথ করে ছেড়ে দেব। সো আমরা বলতেছি উই নো দ্যাট ব্রেক ইভেন ভলিউম ইকুয়াল টু ব্রেক ইভেন ভলিউম ইকুয়াল টু যেখানে যেটা লেখা আছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। জি স্যার। এবার আপনারা লেখেন হিয়ার দিয়ে এখানে যে যা যা লেখা আছে ইনফরমেশন সবগুলো লেখেন। এর ফিক্সড কস্ট ইকুয়াল টু 3 লাখ টাকা, ইয়েস স্যার। ডিভাইড বাই 20 মাইনাস 10। একটু প্রাইস ইকুয়াল টু 20 টাকা। সব 30,000 টাকা আছে। 30 টাকা। আচ্ছা লেটস সি কত। আর প্রাইস এবং ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু 10 টাকা।
আমাদের এর বাইরে আর কিছু লাগতেছে না তো, এবং এখানে ইনফরমেশনগুলো সবগুলো দেওয়া আছে, তো শুধু এভাবেই দেওয়া থাকবে। সো নাও আমরা ব্রেক ইভেন ভলিউম বের করব। সো লেখেন নাও ব্রেক ইভেন ভলিউম ইকুয়াল টু ফিক্স করব 3 লাখ টাকা লেখেন। আমার বোর্ডটা খুব বেশি দেখা যাচ্ছে না, হোপফুলি আপনারা বুঝতে পারবেন। 20 টাকা মাইনাস 10 টাকা, তাহলে আমরা দেখতেছি 3 লাখ টাকা ডিভাইডেড বাই 10 টাকা। 30,000 টাকা। টাকা না, এটা ইউনিটস, কিন্তু ব্রেক ইভেন ইউনিটস। 3 লাখ টাকা বাই 10, Yes, তাহলে 30,000 ইউনিট। Yes, sir. তাহলে হৃদয় পেন্সিল কোম্পানি যদি 30,000 পেন্সিল বিক্রি করতে পারে, তাহলে ওই মাসে লাভ হবে না লস হবে না, এটা হচ্ছে ব্রেক ইভেন ভলিউম। এর বেশি বিক্রি করতে পারলে লাভ হবে, কম বিক্রি করতে পারলে লস হবে। এখানে পরে এটা বলছে যে 37,000 ইউনিট বিক্রি হলে লাভ হবে না লস হবে, কত টাকা লাভ হবে, কি হবে তাহলে লাভ হবে। তাহলে আমরা এই পরের লাইন লিখব, হিয়ার এর নিচে লিখেন হিয়ার, এর নিচে লিখবেন হিয়ার অ্যাডিশনাল ইউনিটস, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, ঠিক আছে, অ্যাডিশনাল ইউনিটস ইকুয়াল টু 37,000 মাইনাস 30,000 ইউনিটস ইকুয়াল 27,000 ইউনিট। অ্যাডিশনাল ইউনিটস 7,000 বের করেন, 37 মাইনাস 30, 7,000 ইউনিট কিসে। এবার তাহলে আমরা পরে লিখব অতএব expected profit, অতএব expected profit for this month, the expected profit এগুলো লিখলেও সমস্যা নেই, expected profit equal to 7,000 ইউনিট। এক ইউনিটের দাম কত, 20 টাকা, তাহলে আমরা লিখব 7,000 গুণ 20, 7 গুণ 14, তাহলে কত হবে, 1,40,000 টাকায় লাভ হবে। সো ওই 30,000 আর 1,40,000 এটা হচ্ছে आंसर। এভাবে রেখে দিব স্যার, এভাবে রেখে দিব। হ্যাঁ বলে দিলে এক্সপেক্টেড প্রফিট 27,000 ইউনিট গুণ 20 টাকা, 27,000 ইউনিট কই পেলো, 37 থেকে আমরা 30 বাদ দিছি, অ্যাডিশনাল আছে 7,000 ইউনিট, এই যে 37,000 ইউনিট লেখা আছে এখানে। আর কোশ্চেন আছে যদি 37 না থাকে 27 থাকতো তাহলে কি হতো, 3,000 টাকা মাইনাস, তাহলে 3,000 ইউনিট কম হতো না। মনে করেন এখানে 37 নেই 27 আছে, তাহলে আমাদের শর্টেজ ইউনিট কত, শর্টেজ ইউনিট 3,000, তাহলে আমাদের লস কত, 3,000 গুণ 20, 60,000। 60,000 টাকা লস হতো। আইডিয়াটা বুঝছেন, Yes, sir. পরীক্ষাতে যে কোনো একটা থাকবে। 7,000 ইন্টু 20 দিলে আমার প্রফিট হইছে তো। হ্যাঁ 7,000 ইউনিট অ্যাডিশনাল বা অতিরিক্ত একাউন্ট প্রফিট আছে, যদি এর কম হয় তাহলে অবশ্যই লস হবে। We know that. লসটা কিভাবে এটা লাগবে? অনেক আগে থেকে। লসটা ওই যে 27,000 যদি হয়ে গেলে তো ওইখানে কমে গেছে। এই যে আমরা লিখলাম না here additional units, একটু প্লিজ সবাই কথা বলুন না। অ্যাডিশনাল ইউনিট যোগ আমরা বিয়োগ করলাম না, 37 থেকে 27 30 7,000 ইউনিট থাকলো, তাহলে এক্সপেক্টেড প্রফিট এত। এবং কোশ্চেন হচ্ছে যদি এখানে 27,000 ইউনিট থাকতো 37 না থাকে, তাহলে আমরা কি করতাম, আমরা লিখতাম শর্টেজ ইউনিটস, শর্টেজ মানে কম, 30,000 মাইনাস 27,000, তাহলে কত হাজার আসতো, 3,000। তাহলে এক্সপেক্টেড লস কত, 30,000 গুণ 20, 3,000 গুণ 20, 60,000 টাকা। বুঝছি পাপি এই পর্যন্ত বুঝছেন, এই পর্যন্ত বুঝছেন কিনা। সো ব্রেক ইভেন ভলিউমের দুইটা ইস্যু আছে, একটা হচ্ছে কত ইউনিটস ব্রেক ইভেন ভলিউম হবে, আর একটা হচ্ছে যদি এত ইউনিট বিক্রি হয় তাহলে লাভ হবে না লস হবে, কত টাকা লাভ বা লস হবে। 3 নম্বর ইস্যু হচ্ছে আমরা বলছি এখানে ব্রেক ইভেন ভলিউমকে একটা ফিগারের মাধ্যমে দেখাইতে, রাইট। সো আমরা এই ফিগারটা বুঝেই ক্লাসটা শেষ করব। ফিগারটা হচ্ছে এটা, এই ফিগার আপনি আগেও দেখেছেন, একটু মনে করে ট্রাই করেন। এটা হচ্ছে ব্রেক ইভেন ভলিউমের ফিগার। সো আমরা বলতেছিলাম এইটা হচ্ছে আমাদের সেলস ভলিউম, নিচের দিকে, উপরের দিকে হচ্ছে আমাদের ডলার্স বা ইনকাম, ঠিক আছে, বা আমাদের খরচ, এইদিকে টাকা আর এইদিকে হচ্ছে ইউনিটস। সহজ করে বলি, এইদিকে আমাদের ইউনিটস হাজার, মানে এখানে 10,000 ইউনিট, এখানে 20,000 ইউনিট, এখানে লেখা আছে থাউজেন্ডস, এখানেও লেখা আছে থাউজেন্ডস, মানে এটা 200,000 400,000, 200,000 মানে 2 লাখ 2 লাখ, এটা বুঝছি তো। দেন আমাদের এখানে ফিক্সড কস্ট কত ছিল, ম্যাথে ফিক্সড কস্ট কত ছিল, 3 লাখ টাকা। তাহলে এটা 2 লাখ, এটা 4 লাখ, 3 লাখ কত থেকে হবে, মাঝখানে দেখেন, মাঝখানে একটা দাগ দেওয়া আছে, এখানে লেখা আছে ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট কিভাবে আসলে এটা বুঝছি কিনা, যে 3 লাখ এই দাগটা কিভাবে আসলে এখান থেকে। ফিক্সড কস্টের পরে কি শুরু হয়, ভেরিয়েবল কস্ট, দুইটা মিলে তো টোটাল কস্ট। তাহলে ফিক্সড কস্টের উপরে দেখেন একটা দাগ দিছি যে এখানে লিখছে টোটাল কস্ট,
এইটুকু হচ্ছে ভেরিয়েবল কস্ট, এইটুকু হচ্ছে ফিক্সড কস্ট, দুইটা মিলে কি হয় এখানে হচ্ছে টোটাল কস্ট। এই দাগটা বুঝলাম কিভাবে হয়েছে। আমাদের ইনভেস্টমেন্ট শুরু হয় তো জিরো থেকে, রাইট? ফিক্সড কস্টের আগে থেকে তো ইনভেস্টমেন্ট শুরু হয়, তাহলে ইনভেস্টমেন্টের রেখাটা আমরা এখান থেকে সোজা দাগ দিলাম, এটা হচ্ছে টোটাল রেভিনিউ রেখা। এই যে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট দুইটা টোটাল কস্ট, আর টোটাল রেভিনিউ এটা হলো মাঝখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রফিট, রাইট? এই দেখেন এই ক্রস কোর্সে যে পয়েন্ট এটা হচ্ছে 30000 ইউনিটস, আমাদের ব্রেক ইভেন ভলিউম কত ছিল 30000 ইউনিট থেকে ক্রস কোর্সে, এখানে এই পয়েন্টটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। এখন কোশ্চেন হচ্ছে আপনি যখন দাগ দিবেন দাগ হলো 30040 ক্রস করছে, না এটা করা যাবে না, আপনি আগেই জানেন ব্রেক ইভেন ভলিউম কত 30000, তারপরে এই ফিগারটা আগাবেন। সো যখন ফিগারটা আগাবেন তখন খেয়াল রাখবেন যে ক্রসটা অবশ্যই 30000 এর উপরে হইতে হবে। সো দাগটা সেভাবেই দিবেন এবং পেন্সিল দিয়ে অবশ্যই রাখতে হবে। এটা কি মাস করা লাগবে? যদি পরীক্ষা আসে তো না আসলে তো আইডিয়াটা বুঝছেন কিনা? আশা না আশা করতেছেন এটা বাদ দেন, আপনি তো আইডিয়াটা বুঝছেন কিনা এটা কিভাবে আসে ব্রেক ইভেন পয়েন্ট, এটা কি বুঝতে পারছি যে কিভাবে আঁকতে হবে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু বেশি সময় নিব না, শেষ করব, লাস্ট দুইটা বা তিনটা স্লাইড আছে শেষ করে দিয়েছি। আমরা এতক্ষণ তিনটা মেথড নিয়ে কথা বললাম, একটা হচ্ছে মার্কআপ প্রাইসিং মেথড, একটা হচ্ছে টার্গেটেড প্রাইসিং মেথড, আর হচ্ছে ব্রেক ইভেন ভলিউম, রাইট? আমাদের চার নম্বর পয়েন্ট আছে পারসিভ ভ্যালু প্রাইসিং। পারসিভ ভ্যালু প্রাইসিং মানে হচ্ছে কাস্টমাররা আপনার সম্পর্কে যেটা পারসিভ করে সেই অনুযায়ী প্রাইসিং করে, যে আপনার কোয়ালিটি বা আপনার প্রোডাক্টের অনেক ভালো, তো আমি প্রোডাক্টের প্রাইসিংটাও সেভাবেই করব যাতে ভালো লোকগুলো এটা কেনে, সবার জন্য না। খুব সিম্পল। যেমন আপনাদের যদি মনে থাকে আইফোন হইতে পারে আইফোন, যেমন ধরেন ইউনিলিভারের সাবান আছে, জীবন সাবান বাদ দেন, লাইফ বাদ দেন, লাক্স এবং ডাব, আপনার কি মনে হয় লাক্স সাবান কাদের জন্য আর ডাব সাবান কাদের জন্য? এর কাস্টমার গ্রুপ কি সেম? তাহলে তো আলাদা সাবান আসতো না, আলাদা কেন? সবাই ইউজ করে, এটা আমি বলছি বিউটি শেপের কথা, কিন্তু অন্য শেপের কথা না। সো বিউটি শেপের মধ্যে দুইটা ক্যাটাগরি। সো ডাব সাবানটা একটু হাই স্ট্যান্ডার্ডের জন্য, সবার জন্য না, এবং ভেরি কমন, একদম গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের লোক সবার জন্য লাক্স সাবান ভেরি কমন। এখন লোকজন এখন টয়লেটের জন্য কেন লাক্স, রাইট? সো ইজ যেগুলো however সেটাকে আমরা বলছি পারসিভ ভ্যালু প্রাইসিং, যেটা হচ্ছে গোইং রেট প্রাইসিং। এটা কিছুটা কম্পিটিশন প্রাইসিং মতো, যে বাজারে এখন কি রকম রেট চলতেছে তার উপর ডিপেন্ড করে প্রাইসিং করব। সো বাজারে সবাই একটা পেন বিক্রি করতেছে 5 টাকা করে, একটা যে কোনো যে পেন, আপনি আপনার পেন 2 টাকা বিক্রি করবেন, আপনার পেন বিক্রি হবে না। আপনার পেন 8 টাকা বিক্রি করবেন, বিক্রি হবে না। আপনারটা 5 টাকার আশেপাশে হইতে হবে, 5 টাকা বা 6 টাকা বা 4 টাকা, তাহলে আপনার পেন বিক্রি হবে। এটাকে বলে গোইং রেট প্রাইসিং, অর্থাৎ বাজারে যে রেটে চলতেছে এই রেটের মধ্যে আপনি বিক্রি করতে হবে। And the last one is auction type pricing. Auction বোঝেন? Auction তো মোটামুটি আমরা সবাই বুঝি। Auction type pricing মানে আপনি একটা বিক্রি করার জন্য বাজারে ছাড়লেন, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, যে এইটা বিক্রি করতেছে, এবার দাম উঠানো শুরু হলো, কে কত দিলাম, নিলাম, জি, এর বাংলা হচ্ছে নিলাম, দেন আপনি বিক্রি করেন। এটা সাধারণত সবাই টাইমে প্রযোজ্য না, কিছু স্পেসিফিক আইটেম এটা চলে। যেমন স্যার ওই যে থানার মধ্যে মশলা জায়গাগুলো এগুলো নিলামে উঠায়, হ্যাঁ, নিলামে সব বড় বড় ধরে কিনে নিয়ে যায়। বিট সিস্টেম। বা মনে করেন আপনাদের কাছে যে শেয়ার আছে, তার ব্যবহৃত একটা পেন বিক্রি হবে, এরকম কিছু একটা হতে পারে। মাঝে মাঝে শোনেন না, মেসি দিয়ে বিক্রি হবে, অমুকের এই বিক্রি হবে, এটা সব স্যার এটা বিক্রি করছিল স্যার 20 লাখ টাকা। হ্যাঁ, আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে সিলেক্টিং দ্য ফাইনাল প্রাইস। আমরা এই মেথডগুলোর পরে এখন ফাইনাল প্রাইস করব, তখন আমরা যে ব্যাপারগুলো কনসিডার করব, অ্যাডিশনাল ফ্যাক্টরগুলো, তার মধ্যে আছে মার্কেটিং অ্যাক্টিভিটিস, প্রাইসিং পলিসি, রিস্ক শেয়ারিং প্রাইসিং, ইমপ্যাক্ট অফ প্রাইস অন আদার পার্টিস। দেখেন এগুলো খুব জটিল কঠিন কিছুই না। সো প্রাইসিং পার্ট 1 আমাদের এখানেই শেষ। আমরা হোপফুলি আগামী দিন প্রাইসিং পার্ট 2 নিয়ে কথা বলবো। সো এখান থেকে আমরা আবার সামারি করে বলে দিই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে প্রাইসিং বলতে কি বোঝেন, কনজিউমার সাইকোলজি এন্ড প্রাইসিং এর যে তিনটা ইস্যু আছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইসিং মেথডগুলো, বিশেষ করে প্রথম তিনটা যেটা আমরা ম্যাথ করব। সো এই চ্যাপ্টার থেকে যে কোনো একটা ম্যাথ পরীক্ষাতে অবশ্যই থাকবে, এর সাথে সাথে একটা থিওরি থাকবে, 5 10 মার্ক বা 3 2 আর 5 এরকম 10 মার্কের। স্যার এই অবজেক্টিভ কি দিবেন স্যার? হ্যাঁ, এমসিকিউ থাকবে, হ্যাঁ, অপরে থাকবে।